এরপর মতিন কানাইকে সঙ্গে নিয়ে সেই রাতেই বেরিয়ে পড়ল গোবিন্দকে খুঁজতে। সেই নির্জন নিস্তব্ধ জঙ্গলে ভয়ঙ্কর অট্টহাসির শব্দে গোবিন্দ রীতিমতো ঘামতে শুরু করেছে। তার পা দুটো এতটাই ভারী হয়ে এসেছে যে সে যেন দৌড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। হঠাৎ অদৃশ্য থেকে কে যেন বলে উঠল, হিরে, তোরা তো আমাকে খুঁজতে এসেছিলি, তবে এত ভয় পাচ্ছিস কেন? গোবিন্দ মনে সাহস নিয়ে সাথে সাথে দৌড়ানো শুরু করলো। এদিকে কানাই ও মতিন জঙ্গলের ফাঁকা মাঠটির কাছে এসে গোবিন্দকে জোরে জোরে ডাকা শুরু করলো। গোবিন্দ, গোবিন্দ, কোথায় আছিস তুই? চলে আয়। ওটা কোনো গরু নয়, ওটা এক ছদ্মবেশী প্রেতাত্মা। কিন্তু চারিদিকে খোঁজাখুঁজি করেও গোবিন্দর কোনো সাড়া পাওয়া গেল না। তারপর তারা হতাশ হয়ে এগিয়ে গেল কবর খোলার দিকটাতে। এদিকে প্রেতনিটির ভয়ে গোবিন্দ জঙ্গলের মধ্যে পথ হারিয়ে প্রাণপণে দৌড়াতে থাকল। হঠাৎ এক বিভৎস চেহারা নারী মূর্তি তার সামনে পথ আগলে দাঁড়ালো। কি রে, কোথায় পালিয়ে যাচ্ছিস? আমাকে খুঁজতে এসে আমার ভয়েই পালিয়ে যাচ্ছিস? আমাকে মেরো না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে বাড়ি ফিরে যেতে দাও। তোমরা আমার অনেক ক্ষতি করেছিস। এই গ্রামের সবাইকে এক এক করে মারব। তোর গরম রক্ত খেয়ে আজ আমি আমার পিপাসা মেটাবো। সেদিন রাতে কানাই ও মতিন অনেক খোঁজাখুঁজির পরও গোবিন্দর কোনো হদিশ পায় না। এদিকে রাত অনেক ভারী হয়ে এসেছে, সাথে বৃষ্টিও শুরু হয়েছে। এত রাতে কি করি বলতো মতিন? জঙ্গলের মধ্যে ঢোকাটাও ঠিক হবে না। চল বাড়িতে যাই, সকালে দেখা যাবে। ঠিক আছে, চলো এখন বাড়িতে যাই, সকালে জঙ্গলের মধ্যে খোঁজা যাবে। এরপর তারা নিরুপায় হয়ে সেই রাতে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে গোবিন্দর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় সেই ফাঁকা মাঠটির কাছে, ঠিক যেখানে রঘুর দেহ পড়েছিল।
তবে সেই খুনের নৃশংসতা হাড় হিম করার মতো। তার দেহ থেকে মাথাটাকে যেন ছিঁড়ে নেওয়া হয়েছে, আর তার রক্ত দিয়ে প্রেতটি যেন তার পিপাসা মিটিয়েছে। গোবিন্দর এই নৃশংস হত্যালীলার পর গ্রামের মধ্যে প্রবল আতঙ্কের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতিতে কি করা যায় সেটাই ভাবছি। আমি আগেই বলেছিলাম আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। আমাদের সন্ধ্যার পরে বাইরে না বেরোনোই ভালো। সব কাজ দিনের মধ্যে মেটাতে হবে। বেশ, তবে তাই হোক। গ্রামের সকলকে বলে দাও, যতদিন না একটা ব্যবস্থা করা যায়, কেউ যেন সন্ধ্যার পরে বাইরে না বের হয়। এই ঘটনার পর থেকে আর কেউ সন্ধ্যায় বাইরে বের হয় না। এদিকে প্রেতনীটি কোনো শিকার না পেয়ে আরো হিংস্র হয়ে ওঠে। রাত নামলেই প্রেতনীটি গ্রামের মধ্যে প্রবেশ করা শুরু করে দেয়। তার ভয়ঙ্কর অট্টহাসির শব্দে সকলে ঘরের মধ্যে ভয়ে সিটিয়ে থাকে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেছে। একদিন সন্ধ্যাতে মালতী তার হাঁস খুঁজতে বার হয়। আয় আয়, চই 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 চই, আয় আয়। হাঁসটা যে আজ কোথায় গেল? অনেকদিন পরে আজকে সুযোগ পেয়েছি। আমিও শরীরে প্রবেশ করে আজ ওর বাড়িতে যাব। এরপর প্রেতনীটি মালতীর শরীরে প্রবেশ করে তার বাড়িতে ঢোকে। কি গো, তোমার হাঁস পেলে নাকি শিয়ালে খেলো? তোমাকে না বারণ করেছি সন্ধ্যার পরে বাইরে যেতে? কিন্তু মালতী কানাইয়ের কথার কোনো জবাব দিল না। সে চুপচাপ খাটের এক কোণে বসে পড়ল। পরদিন সকালে সুজয় যখন ঘরের মধ্যে ঢুকল, সে দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার মা, বাবা এখনো ঘুম থেকে উঠলো না কেন? গঞ্জে যাওয়ার সময় তো হয়ে গেল। আমি কি করে জানবো তোর বাবা উঠলো না কেন? তুই ডেকে তোল তোর বাবাকে। মালতীর গলার শব্দ শুনে সুজয়ের সন্দেহ হলো। সাথে সাথে সে বাইরে বেরিয়ে গেল। সুজয় দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল রামরতন বাবুর বাড়িতে। দাদু, শিগগিরই আমাদের বাড়িতে চলো। আমার মাকে প্রেতনীটিতে ধরেছে, আর আমার বাবাকে মনে হয় মেরে ফেলেছে।
কি বলছিস এসব? তুই ঠিক দেখেছিস তো? যা, তাড়াতাড়ি নিতাই কাকুকে খবর দে। আমি মতিমকে নিয়ে তোর বাড়িতে যাচ্ছি। তুমি কে গো? আমরা তোমার কি ক্ষতি করেছি? কিছুক্ষণ পরেই মতিন তান্ত্রিককে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করল। কে তুই? এখানে তুই কেন এসেছিস? বল আমাকে। তুই এখান থেকে চলে যা, আমি এই গ্রামের কাউকে ছাড়বো না। এই গোসাইপুরের মানুষ তোর কি ক্ষতি করেছে আমাকে বল। আমি ফাঁকা মাঠে তেঁতুল গাছটাতে থাকতাম, কিন্তু ওই শয়তানেরা আমার সেই প্রিয় গাছটি কেটে ফেলেছে। ওদের কাউকে আমি ছাড়বো না। তোকে আমি এই গ্রাম ছাড়ার ব্যবস্থা করছি। ওং আখরায় নবস্তম গৌরা গৌরা তারায়াছা সর্বমৃত্যুম চাবরি 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 ওং। চলে গেল। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এরপর মালতী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, আর তার শরীর ছেড়ে বেরিয়ে গেল সেই প্রেতটি। ধীরে ধীরে সেটি আকাশে বিলীন হয়ে গেল। এই ঘটনার পর থেকে সেই গ্রামে আর কখনো প্রেতের উপদ্রব দেখা যায়নি।